সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক নাজমুল আশরাফ। নাজমুল, স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে রাজনীতিতে জটিল সমীকরণ, সিরিজ বৈঠকে মার্কিন প্রতিনিধিরা। মানব জমিন নিয়ম মানছে না মধুমতি, ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক, রণক্ষেত্র ভাঙ্গা, আমার দেশ খুন, সন্ত্রাসের মাফিয়া ডন আসাদুজ্জামান কামাল, শেখ হাসিনার ফাঁসিবাদ ছিল পরিকল্পিত, দেশ রূপান্তর আন্দোলনে জুলাই শরিকদের একাংশ, ভাঙ্গায় তাণ্ডব, আক্রান্ত প্রশাসন। কালের কণ্ঠ, রাজনৈতিক অস্থিরতায় শঙ্কিত ব্যবসায়ীরা, হামলা ভাঙচুরে রণক্ষেত্র ভাঙ্গা। কালবেলা দ্বন্দ্বে আটকা জুলাই সনদ, ভাঙ্গায় উপজেলা পরিষদ ও থানাসহ সরকারি দপ্তর ভাঙচুর। করতুয়া ভাঙ্গা উপজেলা পরিষদ থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ, আমাদের স্বার্থ যুক্তরাষ্ট্রের স্বার্থের কাছাকাছি। নাজমুল, আপনি জানেন যে রোববার জাতীয় ঐক্যমত্য কমিশনের সর্বশেষ বৈঠক ছিল। সেই বৈঠকই শেষ বৈঠক হওয়ার কথা ছিল। সেখানে কিন্তু সমঝোতা হয়নি, অনৈক্য আরও বেড়েছে। তো এখন আবার নতুন করে সময় বাড়ানো হয়েছে 1 মাস, 18 তারিখে একটা বৈঠক হওয়ার কথা রয়েছে। এই যখন পরিস্থিতি, এর মধ্যে এই আলোচনার টেবিল থেকে এখন কিন্তু আন্দোলনের কর্মসূচি নিয়ে জুলাই আন্দোলনের বা জুলাই অভ্যুত্থানের একাংশ, জামাতে ইসলামী সহ 3টি দল, তারা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন রাজপথে। জি, কীভাবে দেখছেন? ধন্যবাদ মতি ভাই। দেখেন, যেখানে ঐক্যমত্যের চেষ্টা করা হচ্ছে, ঐক্যমত্য কমিশন এতদিন ধরে কাজ করছে, সব বিষয়ে ঐক্যমত্য হবে না, হওয়া সম্ভব না, এই কথা আমরা অনেক বলেছি বা শুনেছি। কারণ সবার মতামত নিয়ে আপনি ঐক্যমত্য করবেন। যেই বিষয়গুলোতে সংস্কারের ব্যাপারে ঐক্যমত্য হয়েছে সেগুলো নিয়ে এগোনোর কথা কিন্তু প্রধান উপদেষ্টা অনেক আগেই বলেছিলেন। এমনকি তিনি এমনও বলেছিলেন, যদি সব দল সংস্কার না চায় তাহলে সংস্কার ছাড়াই তিনি নির্বাচন করবেন। তো এতগুলো বিষয়ে সমঝোতা হওয়ার পরে যে 2-4টি বিষয় নিয়ে মতবিরোধ আছে, মূলত 2টা যদি বলি, পিআর পদ্ধতিতে নির্বাচন, আরেকটি হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন নির্বাচনের আগে। যেমন আজকে জামাত যে 5 দফা দাবিতে সংবাদ সম্মেলন করে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে, সেখানে মূল দাবি হচ্ছে যে নির্বাচনের আগেই জুলাই সনদের বাস্তবায়ন। তারপরে আপনার পিআর তো আছেই, পিআর পদ্ধতিতে নির্বাচন, জাতীয় পার্টি সহ 14 দল এদের নিষিদ্ধ করা। একই দাবিতে আপনার ইসলামী আন্দোলন সংবাদ সম্মেলন করে একই ধরনের কর্মসূচি দিয়েছে। আমরা গত কয়েকদিন ধরে শুনে আসছিলাম সামাজিক মাধ্যম, গণমাধ্যমে, যে 8টি দল মিলে যুগপৎ আন্দোলনে নামবে এবং সেটাতে জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন, এদের উৎসাহটাই বেশি ছিল। ওদের সাথে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছিল। তো জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিসের 2 অংশ এবং নেজামে ইসলামী ছাড়া বাকি যে 3টি দল, এনসিপি, এবি পার্টি এবং গণ অধিকার পরিষদ, তারা কিন্তু এইসব দাবিতে কোনো কর্মসূচি ঘোষণা করে। এখন যেখানে ঐক্যমত্যের চেষ্টা চলমান, যার জন্য ঐক্যমত্য কমিশন সময় বাড়িয়েছে, সেই চেষ্টা শেষ হওয়ার আগে আপনি মাঠের কর্মসূচি দিয়ে নামলেন কেন? বা যে দাবিগুলো আপনি জানাচ্ছেন, 5 দফা দাবি, এই দাবি কার কাছে? রাজনৈতিক দলগুলো তো দাবি জানায় সরকারের কাছে। তো এটা কি এই সরকারের কাছে দাবি? কিন্তু দাবিগুলোর ধরন, এই দাবির সাথে অন্যান্য দলের যে বিরোধ বা মতবিরোধ বা অবস্থান, তাতে করে এটা স্পষ্ট যে এই দাবিগুলো এক ধরনের চাপ তৈরি করার জন্য। এবং সেই চাপটা কার বিরুদ্ধে? সেটা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। কারণ পিআর এবং জুলাই সনদ নিয়ে বিএনপির সাথে মতবিরোধটা বেশি। ফলে এই দাবি করে মাঠে নেমে আন্দোলন করে বিএনপির উপরে চাপ বাড়ানো, সরকারের উপর তো বটেই, ঐক্যমত্য কমিশনের উপর, এবং কারো কোনো দাবি শতভাগ পূরণ যদি করতে হয়, তাহলে একই সাথে যারা এই দাবি করছেন, সংস্কার নিয়ে কাজ করছেন, ঐক্যমত্য কমিশনে আছেন, তাদের সবার দাবি তো পূরণ করতে হবে। তো জামাত বা কয়েকটি ইসলামী দলের দাবি অনুযায়ী যদি ঐক্যমত্য কমিশন কাজ করে, তাহলে তো ঐক্যমত্য সেখানে হবে না। এমনকি আপনার ওই পিআর পদ্ধতির ব্যাপারে এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদের অবস্থানও আলাদা, বিএনপির তো একেবারেই আলাদা। তো আপনি বাকি দলগুলোকে, বাকি যারা আপনার শরিক আছে এই জুলাই অভ্যুত্থানে এবং সংস্কার প্রক্রিয়ায়, তাদেরকে না নিয়ে আপনি এককভাবে আলাদা দাবি করে মাঠে নামছেন, সেটার অর্থ কি? আপনি আপনার শক্তিমত্তা দেখাচ্ছেন,
আপনার প্রভাব বিস্তার করতে পারছেন, শতভাগ আপনার অনুকূলে আপনার মতো করে, না হলে পরে আপনি আন্দোলন করবেন, এটা তো তাহলে ঐক্যমতের চেষ্টার বিরুদ্ধে যায়। সেই কাজটা কেন জামাত ইসলামী করছে আমরা জানি না। জামাত বা ইসলামী আন্দোলন বা খেলাফতে মজলিস এদের এই অবস্থানের ব্যাপারে যে কথাগুলো আমরা শুনছি নানানভাবে, সেটি কেবলই একটা রাজনৈতিক কৌশল, নিজের সুবিধাটাকে বাড়ানো, সব কিছু নিজের অনুকূলে নেওয়া, এবং যারা তাদের প্রতিপক্ষ মূলত বিএনপি, তাদের উপর এক ধরনের চাপ তৈরি করা। তো বিএনপি তো কতটুকু মানবে কতটুকু মানবে না সেটা স্পষ্ট বলে দিয়েছে। এখন বিএনপিকে আপনি মানাতে বাধ্য করবেন, সেটা তো সম্ভব না। সবচেয়ে বড় দল বিএনপি, তার অবস্থানটাকেও আপনার মানতে হবে। ফলে যেই বিষয়গুলোতে ঐক্যমত হয় নাই, পিআর বলি আর জুলাই সনদ বলি, সেগুলো বাদ দিয়ে ঐক্যমত করতে হবে। এখন এতদিন চেষ্টা করে তো এটা হয় নাই, তারপরে 1 মাস বাড়ানোর পরে কি সেটা হবে? বিএনপি কি তার অবস্থান থেকে সরে আসবে? জামাত কি তার অবস্থান থেকে সরে আসবে? বা অন্যান্য দলগুলো কি তাদের অবস্থান বদলাবে? মনে তো হয় না। তাহলে কি আমরা এই জুলাই অভ্যুত্থানের বিরোধটা বাড়ছে না? জামাত এই আন্দোলন থেকে কি সুবিধাটা পাবে? কি সুবিধা পাবে? যেমন ধরেন ডাকসু নির্বাচনের পর আমরা দেখছি যে জামাত অনেক বেশি চাঙ্গা হয়েছে, তারা নিজেদেরকে আগের চেয়ে আরও বড় ভাবতে শুরু করেছে। অভ্যুত্থানের পরে তারা যেমন নিজেকে অনেক বড় ভেবেছে, বিএনপিকে প্রতিপক্ষ বানিয়ে নিজেদেরকে আরও শক্তিশালী দাবি করার চেষ্টা করেছে। এই দুটি ছাত্র সংসদ নির্বাচনের পরে মনে হয় সেই ভাবটা বা সেই অবস্থানটা আরও শক্তিশালী করতে চাচ্ছে। তার মানে হচ্ছে যে পিআর বা জুলাই সনদ আগে থেকে বাস্তবায়ন করা, এইটা সহ আরও যেসব তাদের দাবি, জাতীয় পার্টি জুলাই সনদ কিভাবে আগে থেকে বাস্তবায়ন হবে? ব্যাপারটা হচ্ছে কি, এই সরকার গঠিত হয়েছে কিভাবে? সংবিধান অনুযায়ী তো। সুপ্রিম কোর্টের যে 106 রেফারেন্সে এই সরকার গঠিত হয়েছে, সেই মোতাবেক এই সরকার চলছে। যা কিছু সরকার করছে তার প্রায় সব কিছুই কিন্তু সংবিধান মেনেই তারা কাজটা করছে। তো আপনি সংবিধান মেনে সরকার গঠন করলেন, সেই সরকারের অধীনে সংস্কার সহ আর অনেক কাজ করছেন, নির্বাচনও হবে এই সরকারের অধীনে। যে কাজগুলো এই সরকার সংবিধানের বাইরে গিয়ে করবে, সেগুলোকে পরবর্তী সংসদে অনুমোদন দিতে হবে। জুলাই সনদে যা কিছু বলা হয়েছে সেখানে তো সংবিধানের অনেক বড় ধরনের সংস্কার বা পরিবর্তনের কথা আছে। তো সেই পরিবর্তন আপনি সংসদ ছাড়া কিভাবে করবেন? এটি তো বিএনপির প্রশ্ন, যে এইগুলো তারা মানছেন, যেগুলো সবাই একমত হয়েছেন, সেগুলো আগামী সংসদে বাস্তবায়ন করা হবে সংবিধান সংশোধন করে। এই অঙ্গীকার বিএনপি বারবার করছে। তারপরে যখন আপনি বলছেন যে নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, তার মানে হচ্ছে আপনি সংসদকে পাশ কাটিয়ে সংবিধান সংশোধন করতে চান, এবং সেটি ঐক্যমতের ভিত্তিতেও না, কারণ বিএনপি সহ বেশ কিছু দল তো এর সাথে একমত না। তাহলে আপনি রাজনৈতিক শক্তিগুলোর একটি অংশের ইচ্ছা অনুযায়ী এই সংবিধান বহির্ভূত কাজ আপনি কিভাবে করবেন? যদি করেন তাহলে বিএনপি সহ বিএনপির যারা শরিক দল আছে তারা যদি বিরোধিতা করে, তাহলে এটা কিভাবে বাস্তবায়ন সম্ভব হবে? আবার যদি ধরেও নেই সব দল একমত হয়ে সংবিধান সংশোধন করে ফেললো আপনার বিশেষ ব্যবস্থায়, যে দাবিটিও এর মধ্যে উঠেছে সংসদ ছাড়া, তাহলে এরকম প্রেসিডেন্স বা উদাহরণ যদি আপনি স্থাপন করেন, ভবিষ্যতে যে কোনো শক্তি যে কোনোভাবে ক্ষমতায় এসে তারা সংবিধান বহির্ভূত অনেক কিছু করে ফেলতে পারে। সেটাও তো সাংবিধানিক শাসন, আইনের শাসনের পরিপন্থী হবে। তো এই অবস্থায় তো সামনে নির্বাচনটা, আপনি কি মনে করেন ফেব্রুয়ারিতে নির্বাচন? ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে অনিশ্চয়তার কথা আমরা অনেকদিন ধরে শুনছি, এখনো দিনক্ষণ ঘোষণা করে নাই। নেপালেও আমাদের মতো একটি অভ্যুত্থান হয়েছে, সেই নেপাল কিন্তু নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে দিয়েছে। আর আমাদের সরকার এই 13 মাসেও একটা তারিখ দিতে পারলো না। 1 বছরের মাথায় এসে একটা মাস ঘোষণা করেছে, সেটি নিয়েও নানান কথাবার্তা আছে। ফলে নির্বাচন হবে কি হবে না, আসলেও হতে পারবে কি না, সেটি যেমন সুনির্দিষ্ট দিনক্ষণ বা তফসিল ঘোষণার আগ পর্যন্ত মানুষ আশ্বস্ত হতে পারছে না। অন্য দিক থেকে চিন্তা করতে গেলে জামাত অনেক বড় একটি রাজনৈতিক দল বলা যেতে পারে, বিএনপির পর এখন সবচেয়ে বড় রাজনৈতিক দল। সেই দল এবং তার সহযোগী আর যেসব দল আছে, তারা যদি এসব দাবি নিয়ে ধরে থাকে এবং সেটা না হলে নির্বাচন হবে না, ওটা না হলে নির্বাচন হবে না, এনসিপি এই ধরনের কথা বলে, তাতে করে আপনি আন্দোলনের যত শক্তি আছে তাদের মধ্যে যদি ঐক্য প্রতিষ্ঠিত না করতে পারেন, তাহলে নির্বাচন হবে এই নিশ্চয়তা আপনাকে কিভাবে দেওয়া যায় না। সেক্ষেত্রে ধরেন নির্বাচন অনিশ্চিত হলে পরে কার লাভ? এই বাস্তবতা চালু থাকলে কার লাভ? দেশে যদি কোনো একটা সংকট তৈরি হয় রাজনৈতিক এবং আইনগত বা সাংবিধানিক, এখন জুলাই সনদ আপনার সংবিধানকে পাশ কাটিয়ে আগে করার ক্ষেত্রে রাজনৈতিক এবং সাংবিধানিক দুটো সংকটই আছে। সাংবিধানিক
সমস্যাটার কথা তো বললাম, রাজনৈতিক সংকটটা হচ্ছে সবাই একমত হতে পারছে না। ফলে এই দুটি সংকট সামনে রেখে যখন কোনো দল আন্দোলনের নামে যুগপৎ আন্দোলন করতে চায়, অন্যদেরকে তাদের সাথে ভিড়াতে চায় এবং সেটি না হলে পরে নির্বাচন করবে না বলে, সেক্ষেত্রে তো আমরা বলবো এই সব দাবি যেগুলোর ব্যাপারে ঐক্যমত হয় নাই, হওয়া সম্ভব না, সাংবিধানিক সংকট আছে, রাজনৈতিক সংকট আছে, সেই দাবি যারা করে তারাই কি তাহলে নির্বাচন অনিশ্চিত করতে চাচ্ছে, তারাই কি নির্বাচন পিছিয়ে দিতে চাচ্ছে? এই আলোচনাটা এর আগে একবার হয়েছিল এরকমভাবে যে যারা নির্বাচন ছাড়াই অনেক ভালো অবস্থায় আছে রাজনৈতিকভাবে, সরকারিভাবে, প্রশাসনিকভাবে, সামাজিকভাবে, তারা তো নির্বাচন চাইবে না, কারণ নির্বাচন হলে পরে তাদের এই প্রভাব, এই প্রতিপত্তি, এই অবস্থান হয়তো থাকবে না, সে কারণে সংকট তৈরি করা হতে পারে। তাহলে পরিকল্পিত? তাই তো মনে হয় অনেকটা, বিভিন্ন দলের অবস্থান এবং বক্তব্য যদি আমরা দেখি। তাহলে গণতন্ত্রের ভবিষ্যৎ মানে কি? দেখেন, অভ্যুত্থানের পরে প্রথম লক্ষ্য হওয়া উচিত ছিল কি, যত দ্রুত সম্ভব সাংবিধানিক এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়া। তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে হলে তো আপনাকে নির্বাচনটা সবার আগে বিবেচনা করতে হবে। 13 মাসে আমরা নির্বাচনের এতগুলো সংস্কারের লক্ষ্যে এতগুলো কমিশন, এতগুলো কমিশন করা হয়েছে এবং কোনোটা কি বাস্তবায়ন হয়েছে? না, শেষমেশ আটকে আছে কোথায়? আটকে আছে গিয়ে সংবিধান সংশোধন সংক্রান্ত যেসব সংস্কারের কথা বলা হচ্ছে সেখানে আটকে আছে। তাহলে বাকি যে 10টা সংস্কার কমিশন করলেন সেগুলোর ফলাফল কি? এগুলো কি কেবলই লোক দেখানো ছিল নাকি সময় ক্ষেপণের জন্য ছিল? আপনি দেখেন কোনো সংস্কার নিয়ে কোনো কথাই হয় না, যেটা গণমাধ্যম সংস্কার বলেন, আপনার শ্রম অধিকার সংস্কার বলেন, বহু কিছু আছে, পুলিশ সংস্কার বলেন, যেগুলো অনেক বেশি জরুরি জনজীবনের স্বার্থ চিন্তা করতে গেলে। সেখানে আপনি শুধুমাত্র সংবিধান সংশোধন এবং পুরো রাষ্ট্র কাঠামো বদলে দেওয়া, এটার উপরে সর্বোচ্চ জোর, যেখানে কোনো ঐক্যমত হচ্ছে না। তার মানে তাহলে এই এত দিনের সংস্কারের উদ্যোগ শেষ পর্যন্ত আসলে কোনো ফল দেবে কিনা সেটা নিয়ে তো সন্দেহ তৈরি হয়েছে। অনেক ধন্যবাদ। আপনি জানেন যে আসন বিন্যাস নিয়ে কিন্তু একটা টালমাটাল পরিস্থিতি। সর্বশেষ যেটা ভাঙ্গায়, ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় তো উপজেলা পরিষদে ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, অনেক মানে অস্বস্তি, মানে হরতালও হয়েছে। পরিস্থিতি তো ওখানে দেখেন, আসন পুনর্বিন্যাস এটি কিন্তু একটা মানে নিয়মিত কাজ নির্বাচনের আগে নির্বাচন কমিশন করে থাকে, এবং তারা আসন পুনর্বিন্যাসের ক্ষেত্রে অনেক হিসাব নিকাশ করে, জনসংখ্যা থেকে শুরু করে আয়তন ইত্যাদি অনেক কিছু। সেই পুনর্বিন্যাস তারা করার পরে এটার উপর শুনানি করে, দিনের পর দিন আপত্তিগুলো শোনে, সেগুলো নিষ্পত্তি করে। এই পুরো প্রক্রিয়া শেষ হয়ে গেছে। এরপরে যখন এই প্রক্রিয়া চলমান, তখন আমরা দেখছি নির্বাচন কমিশনের সামনে অনেক বিক্ষোভ হতে। যখন যে আসন রদবদল হয়েছে সেসব আসনের লোকজন যার যার এলাকায় বা মহাসড়কে বিক্ষোভ করেছে। এই সব প্রক্রিয়া শেষ হয়ে গেছে, এরপরেও যখন এরকম বিক্ষোভ হয় তার দুটো অর্থ হতে পারে। একটা হতে পারে নির্বাচন কমিশনের আসন পুনর্বিন্যাস যৌক্তিক ছিল না, অথবা আসন সংশ্লিষ্ট যারা আছেন সেখানকার ভোটার, সেখানকার সম্ভাব্য প্রার্থী, তাদের যেসব দাবি দাওয়া, চাহিদা বা যুক্তি ছিল সেগুলো হয়তো পূরণ করতে পারে নাই। আবার এটাও হতে পারে এই পুরো প্রক্রিয়া শেষ হওয়ার পরও কিছু লোক এই আসন বিন্যাসকে ধরে এক ধরনের পরিস্থিতি তৈরি করতে চাইতে পারে, রাজনৈতিক উদ্দেশ্য সাধন করতে পারে এবং আন্দোলনের মাধ্যমে নিজের অবস্থান আরও সুদৃঢ় করার চেষ্টা করতে পারে। ফলে আসন পুনর্বিন্যাস নিয়ে যেই আন্দোলন হচ্ছে বিভিন্ন জায়গায়, ফরিদপুরে ভাঙ্গায় যেগুলো হলো, যেই ধরনের আন্দোলন হলো, হরতাল পর্যন্ত হয়ে গেল, বহুদিন পরে আমরা হরতালের নাম শুনলাম, সেগুলো আমার কাছে খুব স্বাভাবিক মনে হয় না। এর পেছনে কারা আছে, কারাই আন্দোলন করছে, তার পেছনে কোনো মদত আছে কি না, বা এই যে আমরা হুটহাট আপনার নানান রকমের মিছিল দেখি বিভিন্ন জায়গায়, ঝটিকা মিছিল যেটাকে বলা হয়, সেগুলোর অংশ কিনা বা সেই ধরনের শক্তির অংশগ্রহণ আছে কিনা আমরা জানি না, কিন্তু এটাকে আমি খুব স্বাভাবিক মনে করছি না। ধন্যবাদ। কালের কণ্ঠের শিরোনাম হচ্ছে রাজনৈতিক অস্থিরতায় শঙ্কিত ব্যবসায়ীরা। এইটা তো শুরু থেকেই বলা যায়, এই অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, মানুষের জীবন জীবিকা, কর্মসংস্থান, এই সংকটগুলোর ব্যাপারে কি সরকার বড় ধরনের কোনো সাফল্য দেখাতে পেরেছে? মোটা দাগে অর্থনীতিকে একটা জায়গায় নিয়ে আসছে। আগে যেসব কেলেঙ্কারি হতো সেগুলো আগের চেয়ে কমেছে বা বন্ধ হয়েছে, কিন্তু ব্যবসা বাণিজ্য, সেটা ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে একদম শিল্পপতি পর্যন্ত, তাদের বক্তব্য আমরা বিচ্ছিন্নভাবে যা শুনি, অর্থনীতিবিদদের মুখে যা শুনি, তাতে করে এই জায়গায় গত 13 মাসে কিন্তু সরকার সন্তোষজনক কোনো কিছু করতে পারে নাই। এবং ব্যবসায়ী যারা বড় বড় ব্যবসায়ী আছেন, বড় বড় ব্যবসায়ী গ্রুপ আছেন, তাদের যেহেতু কোনো না কোনোভাবে এক ধরনের রাজনৈতিক সংস্রব থাকে,
ফলে তারাও কিন্তু খুব সাহসের সাথে শক্তিশালীভাবে তাদের বক্তব্য, তাদের দাবি দেওয়া, সংকট তুলে ধরতে পারছেন না। কেউ যখন কোনো কথা বলে সাথে সাথে দেখবেন তার রাজনৈতিক পরিচয় নিয়ে তাকে উমুকের দোসর তমুকের সহযোগী বলে যখন ট্যাগ দেওয়া হয়, ফলে ব্যবসায়ীরাও কিন্তু খুব স্বস্তিতে নাই। এবং ব্যবসায়ীরা স্বস্তিতে না থাকলে, শিল্প কলকারখানা ঠিকমতো না চললে তার দুর্ভোগ তো শুধু ব্যবসায়ীরা ভোগ করছেন না, যারা এইসব শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য সাথে জড়িত তারাও ভুক্তভোগী হচ্ছেন, আর এর ফলাফল হিসেবে সাধারণ মানুষও ভুক্তভোগী হচ্ছেন। ফলে এই জায়গাটায় আমরা সরকারের সংস্কার বলি, বড় ধরনের পদক্ষেপ বলি, সেরকমভাবে দেখছি না। এখানে তারা কেন নজর দিচ্ছে না? কারণ এখানে তেমন বড় ধরনের চাপ আসছে না। রাজনৈতিক দল যারা তাদের রাজনৈতিক দাবি দেওয়া বা সংস্কার সংক্রান্ত বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যতটা সোচ্চার, ব্যবসায়ীদের ব্যাপারে তারা এতটা সোচ্চার হচ্ছে না কেন? বিদেশি বিনিয়োগও তো বন্ধ। বিদেশি বিনিয়োগ তো বন্ধ আছেই, দেশি বিনিয়োগ কি বাড়ছে? বরং যেসব বিনিয়োগ আগে ছিল সেগুলো অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে যাচ্ছে বা সংকটের মধ্যে পড়ছে। ফলে আপনি বিনিয়োগ, দেশি বিদেশি, ব্যবসা বাণিজ্য, ছোট ব্যবসা প্রতিষ্ঠান, বড় ব্যবসা প্রতিষ্ঠান, সব কিছু মিলিয়ে ধরলে এটা তো খুবই মানে একটা গ্লিম পিকচার বলা যায়। সেই জায়গাটায় আমরা যথেষ্ট মানে হতাশা প্রকাশ করার মতো। কিন্তু সব মিলিয়ে তো পরিস্থিতি অন্যদিকে যাচ্ছে বলে মনে হয়। এখন ধরেন বাংলাদেশের যে কোনো সংকটে মুহূর্তে আপনি যখন বিশ্লেষণ করবেন, স্থানীয় ফ্যাক্টর তো থাকেই, আঞ্চলিক এবং আন্তর্জাতিক ফ্যাক্টরও চিন্তা করতে হবে। এই অঞ্চলে আমেরিকা সহ পশ্চিমাদের কি ভূমিকা, চায়নার কি ভূমিকা, রাশিয়ার কি ভূমিকা, এগুলো বিশ্লেষণ করলে আপনি দেখবেন যে কোনো স্থানীয় সংকটের সাথে একটা আন্তর্জাতিক যোগসাজশ আছে। সবকিছু হাতে কলমে প্রমাণ করা না গেলেও বিভিন্ন ঘটনা বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশ সহ এই দক্ষিণ এশিয়াতে বিভিন্ন দেশের বিভিন্ন ঘটনা, সংকট, এগুলো তো আন্তর্জাতিক বা ভূ রাজনৈতিক খেলার একরকমের ফলাফল হিসেবে দেখা যায়। না, কিন্তু ওই যেটা মানে বিদেশিরাও কিন্তু বলছে তারা নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চায়, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন থেকেও বলছে। পশ্চিমা শক্তি যা বলছে সেটা ঠিক আছে, যা বলছে না সেটা আরও বেশি ঠিক। আমেরিকা কি স্পষ্ট করে কখনো বলবে এই অঞ্চলে তাদের পরিকল্পনা কি? তারা প্রকাশ্যে যা কিছু করে, গোপনে কি কি করে, সেগুলো কি তারা বলবে না। ফলে প্রকাশ্য তৎপরতা এবং বক্তব্যের ফলাফল অনেক ক্ষেত্রেই ইতিবাচক এবং সেগুলো শুনতেও ভালো লাগে। এবং কোনো একটি পরাশক্তি যখন কোনো একটি দেশে বা কোনো একটি অঞ্চলে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে যাবে, তখন তারা ভালো ভালো কথাই বলে, ভালো ভালো কাজই করে, এবং সেগুলো দিয়ে তাদের যে গোপন এজেন্ডা সেগুলোকে ঢাকার চেষ্টা করে। এই মুহূর্তে এটা মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল ঢাকায় রয়েছে, তারা সিরিজ বৈঠক করছে, বিশেষ করে ট্রাম্পের শুল্কর ব্যাপারে। না, এর আগে শুল্ক বাংলাদেশের জন্য কমিয়েছে, 35 থেকে 20 এনেছে। এখন আমাদের বাণিজ্য উপদেষ্টা বলছেন যে যদি আমরা কি বলে আমদানি রপ্তানির ভারসাম্য, বাণিজ্য ভারসাম্য কমাতে পারি, তার শুল্কটা আরো কমবে। ডোনাল্ড ট্রাম্প তো আসলে মূলত বাণিজ্য ভারসাম্য কমানোর জন্য, তার দেশের অর্থনৈতিক স্বার্থের জন্য এই শুল্কগুলো আরোপ করছেন, এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন, যেটাকে শুল্ক যুদ্ধ বলা হচ্ছে বা বাণিজ্য যুদ্ধ বলা হচ্ছে। সেই জায়গায় বাংলাদেশ যদি রপ্তানি বাড়াতে চায় পোশাকের বাইরে, আর কোন কোন খাতে আমরা কতটুকু বাড়াতে পারবো, ভারসাম্য কতটুকু কমাতে পারবো, সেই কমানোর ফলে শুল্ক আর কতটুকু কমাবে আমেরিকা, সেগুলো হিসাব করার ব্যাপার অর্থনীতিবিদরা হয়তো ভালো বুঝতে পারবেন। কিন্তু আমেরিকার এই শুল্ক আরোপের ফলে আমরা পোশাক খাতে যতটা ক্ষতিগ্রস্ত হচ্ছি, তার বিকল্প কি কি উপায় আছে সেগুলো নিয়েও কিন্তু আমাদের অর্থনীতিবিদরা বলেন। ফলে বিকল্প বাজার খোঁজা, আমেরিকার এই শুধুমাত্র আমেরিকার শুল্কের চাপে পড়ে আমরা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছি সেটা থেকে উত্তরণের জন্য আমরা আমাদের রপ্তানি বাড়াবো, এটা একটা উপায়। আরও যেসব উপায় আছে অর্থনীতিবিদরা বলেন, সেগুলোর ব্যাপারে সরকার কি তৎপর হচ্ছে? আমরা তো সেরকম কোনো খবর দেখি না। আমার দেশের খবর হচ্ছে 1.5 দশকে 87 খুন, গায়েবী মামলায় আসামি 80,000। এখন গায়েবী মামলার কথা আমরা এই বিগত ফ্যাসিস্ট সরকারের সময় খুব শুনতাম। এখন কি গায়েবী মামলা হচ্ছে না? হচ্ছে তো। পাইকারি মামলা হচ্ছে না, যার তার বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে না, যাকে তাকে আপনি ফ্যাসিবাদের দোসর বানিয়ে আপনি মামলা দিচ্ছেন না, হয়রানি করছেন না, জেলে পাঠাচ্ছেন না। ফলে ফ্যাসিবাদী আমলে যেই ধরনের তৎপরতা হতো,
রাজনৈতিক উদ্দেশ্যে, যার পেছনে থাকতো রাজনৈতিক উদ্দেশ্য, সেরকম ঘটনা তো এখনো হচ্ছে। সেগুলো কতটা কমাতে পারছে সরকার, বা সেগুলোর ব্যাপারে সরকার কি ব্যবস্থা নিয়েছে, সেই প্রশ্ন যদি তোলা হয়, খুব বেশি ব্যবস্থা কি সরকার নিয়েছে? যত মামলা এই জুলাই অভ্যুত্থানের পরে হয়েছে, তার একটা বড় অংশই নিশ্চয়ই আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে হয়েছে। কিন্তু সেই অপরাধগুলো কি, কোন আইনে, কোন অপরাধে, কোন অভিযোগে মামলা করা হয়েছে, সেভাবে যদি আপনি দেখেন, বেশিরভাগ মামলাকে আপনি হয়রানিমূলক, রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলতে পারেন। আবার যার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, সেই মামলাগুলোর তদন্ত কি হয়েছে, ধরেন একজন ফ্যাসিবাদের দোসর ছিল, ফ্যাসিবাদের ঘনিষ্ঠ ছিল, ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে সাহায্য করেছে কথায়, কাজে, দালালিতে, তার জন্য আপনি ওই ধরনের অভিযোগে মামলা করেন। তার বিরুদ্ধে আপনি যখন দিয়ে রাখেন খুনের মামলা, যেটা আপনি প্রমাণ করতে পারবেন না, যেটা বিশ্বাসযোগ্য না, এবং সেই মামলাগুলোর তদন্তে কি পাওয়া গেছে সেটা আমরা জানতে পারছি না, কিন্তু সেই লোকগুলো মামলা মাথায় নিয়ে আছেন অথবা জেলখানায় আছেন। নানাভাবে হয়রানি হচ্ছে। হয়রানি তো বটেই, হয়রানি তো খুব মানে নরম শব্দ। তার জীবন আপনি দুর্বিষহ করে ফেলছেন, কিন্তু তার যেটুকু অপরাধ, যে ধরনের অপরাধ, সেই অপরাধে আপনি আইনি ব্যবস্থা নেন, তদন্ত করেন, বিচার করেন, শাস্তি দেন। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে যখন আপনি যার তার বিরুদ্ধে খুনের মামলা দিয়ে হয়রানি করবেন, জেলে পাঠাবেন, যাকে তাকে আপনি ফ্যাসিবাদের দোসর বলবেন, ষড়যন্ত্রের অভিযোগ আনবেন, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনবেন, এগুলো প্রমাণ করার আগ পর্যন্ত তার উপর যে মামলার বোঝা আপনি চাপিয়ে দিচ্ছেন এবং তাকে জেল খাটাচ্ছেন, সেটা কি না বিচার হচ্ছে? ফলে ফ্যাসিবাদের আমলে যেসব অন্যায় হতো, সেগুলো যদি আমরা ভিন্ন মোড়কে, ভিন্ন ব্যক্তির উপরে আরোপ করি, তাহলে তো ফ্যাসিবাদ দূর করার, ফ্যাসিবাদ পতন ঘটানোর, এত মানুষের জীবন দেওয়ার কি অর্থ দাঁড়াচ্ছে, কি সুফল পাচ্ছে মানুষ? অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।